ট্রান্সলেশন টিপস অ্যান্ড প্র্যাকটিস এই কোর্সের আওতায় আজকে আলোচনা করব আমরা টিপস 1। টিপস 1 এ কি রেখেছি ভালো করে বুঝবেন। এখানে টিপস 1 এর মধ্যে তিনটি বিষয় আলোচনা আছে। একটা হচ্ছে বাংলা বাক্যে যে অথবা যেসব, এভাবে যদি দুটো বিষয় থাকে যে অথবা যেসব, তারপরে নাউন কথাটা উল্লেখ থাকে, আবারও সে বা তারা, তার মানে হলো যে ডট ডট সে অথবা যেসব ডট ডট তারা, এরকমভাবে যদি কোনো সেন্টেন্স থাকে সেই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করার সময় আমরা প্রথমেই নিব নাউন। কোন নাউন? এই নাউনটা, অর্থাৎ বাংলা বাক্যে যে ব্যক্তি, যে গরিব লোক অথবা যেসব মানুষ অথবা যেসব শিক্ষকেরা, এরকমভাবে নানানভাবে আপনারা দেখবেন যেসব বা যে এর পরে একটা নাউন উল্লেখ থাকবে। যে সব থাকলে নাউনটা হবে প্লুরাল, আর যে থাকলে নাউনটা হবে সিঙ্গুলার, এরকম। অথবা যে মানুষগুলো, নাউনটা প্লুরাল হতে পারে। তো সোজা কথায় এখানে একটা নাউন থাকবে, এই ক্ষেত্রে এই নাউনটাই বাক্যের শুরুতে আসবে এবং তার সাথে বসবে হু, আর এরপরে ভার্ব 1 ভার্ব 2। এর মানে হলো এই ধরনের সেন্টেন্সে আমরা দুইটা ফাইনাইট ভার্ব পাবো। কয়টা ফাইনাইট ভার্ব? দুইটা ফাইনাইট ভার্ব পাবো। বি কেয়ারফুল। সো দুইটা ফাইনাইট ভার্ব পেলে আমরা দুইটা ফাইনাইট ভার্বকে এভাবে পরপর ব্যবহার না করে মাঝখানে ডট ডট আনছি। তার মানে যদি একটা ফাইনাইট ভার্বের সাথে আরও অতিরিক্ত কিছু থাকে তাহলে সেগুলো আমাদেরকে বসাতে হবে। তাহলে একটা স্ট্রাকচার সম্পর্কে ক্লিয়ার। আপনারা একটু কষ্ট করে এটা স্ক্রিনশট দিবেন, পরবর্তীতে আর দেখাবো না, শুধু এক্সাম্পলসে যাব। এরপরে বাংলা বাক্যে যদি কোনো জায়গাতে যারা ডট ডট তারা থাকে, কি বললাম? যারা ডট ডট তারা। বাংলা বাক্যে যদি কোথায়ও যারা ডট ডট তারা থাকে, তাহলে যারা ডট ডট তারা যদি কোনো বাক্যে থাকে, যারা ডট ডট তারা, সেই ক্ষেত্রে আমরা এই যারা ডট ডট তারা থাকলে গঠনটা নিব হলো দোজ হু প্লাস এরপরে হলো ভার্ব 1 ভার্ব 2। তার মানে দুইটা ফাইনাইট ভার্ব থাকবে, একটা হলো দোজের সাথে অ্যাডজাস্ট করে দোজটাকে সাবজেক্ট হিসাবে গণ্য হবে, হুটাকেও সাবজেক্ট হিসাবে গণ্য হবে। সো দুইটা সাবজেক্ট আর এইভাবে দুইটা ফাইনাইট ভার্বের ম্যাচিং হবে। সো এই পর্যন্ত স্ট্রাকচারটা ফলো রাখেন। উদাহরণে যাচ্ছি, তার আগে আমরা জিনিসগুলো একটু দেখি। অথবা কোনো বাংলা বাক্যে ফোর্স দেওয়া অর্থে যেই ডট ডট সেই, যেই ডট ডট সেই এরকমটা যদি থাকে, তাহলে আমরা ওই সেন্টেন্সে ইংলিশ করব হুয়েভার দিয়ে। হুয়েভার, এরপর আমাদের দুইটা ভার্ব হবে, একটা ভার্ব আর একটা ভার্ব, দুইটা ফাইনাইট ভার্ব থাকবে, মাঝখানে অতিরিক্ত যা কিছু আছে সেগুলো বসতে পারে। তাহলে আমরা এখানে টিপস 1 এ তিনটা বিষয় উঠিয়ে আনলাম। সেটা হলো যে প্লাস নাউন অথবা যেসব প্লাস নাউন ডট ডট তারা অথবা সে, আরেকটা হলো যারা ডট ডট তারা, আরেকটা হলো সেই যেই ডট ডট সেই। এরকমটা থাকলে তিনটা স্ট্রাকচার, একটা হলো নাউন দিয়ে শুরু এবং হু, তারপরে ভার্বগুলো বসবে। আরেকটা হলো দোজ দিয়ে শুরু, তারপরে হু, তারপরে ভার্বগুলো বসবে। আরেকটা হলো হুয়েভার দিয়ে শুরু, তারপরে ভার্বগুলো বসবে, দুইটা ভার্ব বসবে। এই পর্যন্ত বুঝতে পারলে আমরা এখন এক্সাম্পলসে যাব। চলুন কোশ্চেন নাম্বার 1 দিয়ে প্র্যাকটিসটা বোঝার চেষ্টা করি। পড়েন, যেসব কৃষক দরিদ্র, তার মানে যেসব কৃষক দরিদ্র, এর মানে হলো, বলেন এটা একটু পড়েন আপনারা। বলছি যেসব কৃষক দরিদ্র তারা, তার মানে এখানে যেসব কৃষক আর যেসব কৃষকেরা, এখানে কৃষক বলতেই কৃষকেরাকে বোঝানো হচ্ছে, কারণ যখনই আপনি যেসব বলছেন তখনই নাউনটা হলো প্লুরাল। তার মানে যেসব কৃষকেরা দরিদ্র তারা ঋণের জন্য আবেদন করেছে। সো বলেন এটাকে আমরা কিভাবে ভাঙবো? প্রথমে আমরা এটাকে ভাঙার চেষ্টা করি। প্রথমে আমরা ভাঙবো কিভাবে? আমাদের এই 9 কোডে ভাঙবো। 9 কোড অনুযায়ী প্রথমে আমাদের টার্গেট হলো ফাইনাইট ভার্ব খুঁজে বের করা, সেই অনুযায়ী সাবজেক্ট খুঁজে বের করা, সেই অনুযায়ী অন্যান্য উপাদানগুলো খুঁজে বের করা। এখন আসি আমরা এগুলো ভালোভাবে বুঝি। এই সেন্টেন্সটাতে বলা হচ্ছে যেসব কৃষক, তার মানে যেসবের পরে নাউন উল্লেখ আছে। সো আমাদের নিয়ম বলেছি, যদি নাউন উল্লেখ থাকে তাহলে সেন্টেন্সের প্যাটার্নটা আগে আসবে নাউন, তারপরে আসবে হু, এরপরে আসবে হচ্ছে ভি, ভার্ব, একটা ভার্ব ডট ডট আরেকটা ভার্ব, মানে দুইটা ভার্ব। এখানে V1 V2 বলতে বোঝাচ্ছে 1 নাম্বার ভার্ব 2 নাম্বার ভার্ব, ভার্ব নাম্বার 1 ভার্ব নাম্বার 2, দুইটা ভার্ব থাকবে। ঠিক আছে, এবার দেখি এই সেন্টেন্সে আমরা একটু যদি খুঁজি, ফাইনাইট ভার্ব খোঁজার পালা করি। যেসব কৃষক, এখানে ভার্ব হচ্ছে হয়, যেসব কৃষক হয় দরিদ্র, তার মানে একটা ফাইনাইট ভার্ব আমরা পেলাম, সেটা হচ্ছে হয়। ফাইনাইট ভার্বের কোড নাম্বার কত? ফাইনাইট ভার্বের কোড নাম্বার 2। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে কোড নাম্বার 2 পেলাম এক জায়গাতে।
এখন এই বাক্যের সাবজেক্ট কে কৃষক, তার মানে এটা হলো কোড নাম্বার 1 সাবজেক্ট। কে হয় দরিদ্র, উত্তরটা হচ্ছে কৃষক। কে হয় দরিদ্র, উত্তরটা হচ্ছে কৃষক। এই যে সাবজেক্ট খোঁজার উপায় হলো ক্রিয়াকে আমরা প্রশ্ন করব কে দিয়ে, তাহলে আমরা পেলাম এখানে কৃষক হলো আমাদের সাবজেক্ট। ভালো কথা। দরিদ্র, দরিদ্রটা কি? দরিদ্রটা হচ্ছে এই কৃষকেরই আরেকটা নাম, যে কৃষক সেই দরিদ্র, তার মানে এটা হলো কমপ্লিমেন্ট। এটা কি বলেন? কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট তার মানে সাবজেক্ট যা সেটাই যদি তার পরিচয়বাচক অতিরিক্ত শব্দগুলোর নামই কমপ্লিমেন্ট। সো কমপ্লিমেন্ট মানে কোড নাম্বার কত? কোড নাম্বার হচ্ছে 5। কমপ্লিমেন্ট হচ্ছে কোড নাম্বার 5। তাহলে আমাদের বাক্যের প্রথম অংশ গবেষণা শেষ। দ্বিতীয় অংশে দেখেন তারা, এই যে তারা, তাই না? পোরটা অ্যাডজেটিভ, হ্যাঁ অ্যাডজেটিভ হিসাবে কমপ্লিমেন্ট। এরপর আসি তারা। এই তারা অর্থে তারা ঋণের জন্য আবেদন করেছে। এই যে দেখেন আবেদন করেছে, এইটা হলো একটা ফাইনাইট ভার্ব, বাক্যের শেষে সাধারণত পাওয়া যায়। তার মানে ফাইনাইট ভার্বের 3টা অপশন, সেটা হলো করা বোঝাবে, কোনো কাজ থাকা বোঝাবে, কোনো কিছু হওয়া বোঝাবে। সো আবেদন করেছে, এটা ফাইনাইট ভার্ব। এটা আবারও কোড নাম্বার 2, ফাইনাইট ভার্বের কোড। হ্যাঁ, মানে সিরিয়াল নাম্বার আপনি বলতে পারেন এটাকে, কোড না বললে যদি কষ্ট হয়। এরপর আসেন ঋণের জন্য, এইটুকু আপনি আলাদা করে আন্ডারলাইন করবেন পার্ট করে। এইবার আপনি বলেন তো এটা কিসের উত্তর? এটা 9 নম্বরের উত্তর। ক্রিয়াকে হোয়াই দ্বারা প্রশ্ন, কেন আবেদন করেছে? উত্তরটা হলো ঋণের জন্য। সো এইটা হলো 9 নম্বর কোড, মানে অ্যাডভার্ব অফ রিজন। অ্যাডভার্ব অফ রিজন। এই সেন্টেন্সে তারা, এই তারা আর হলো যেসব, এই দুটো বিষয় হলো আমাদের স্ট্রাকচারের প্যাটার্ন। স্ট্রাকচারের প্যাটার্ন, স্ট্রাকচারের প্যাটার্নটা কি বলেন? যেসব ডট ডট তারা, যেসব ডট ডট তারা, যেসব ডট ডট তারা। এখন আমরা এই সেন্টেন্সটা যদি বোঝা হয়ে থাকে, আগে বুঝবেন, সবসময় পণ্ডিতের দরকার নেই, আগে প্রথম 2-1টা উদাহরণ বুঝেন। এখন আমরা এটাকে সেন্টেন্স আকারে সাজানোর চেষ্টা করব। দাঁড়ান, সেন্টেন্স আকারে সাজানোর চেষ্টা করব। চলে আসি। তাহলে প্রথমেই হচ্ছে আমাকে নিতে হবে এই সেন্টেন্সের অবস্থিত নাউনটা, মানে হলো কৃষক। তাহলে আমরা ব্যবহার করব দ্য ফার্মার্স। কোড ভাঙা হলে আপনারা লিখতে পারেন, কোনো সমস্যা নেই। দ্য ফার্মার্স। এরপরে আমাদের এই যে যেসব ডট ডট তারা থাকলে আমরা যে নিয়মটা ফলো করেছিলাম সেটা হলো নাউনের পরে হবে হলো হু, ব্যবহার করলাম। এরপরে তা স্ট্রাকচারটা মনে আছে? আমি আবার দেখাচ্ছি। এই যে প্রথম স্ট্রাকচারটা দেখেন, ওই যে যেসব ডট ডট নাউন প্লাস যে, তারপর ডট ডট যে বা তারা, এরকম থাকলে নাউন হু, তারপরে 2টা ভার্ব। এখন আসেন, নাউন বসালাম, হু বসালাম, 2টা ভার্ব। প্রথম ভার্ব, এই ফার্মার্সটা যদি সাবজেক্ট হয়, আমরা যদি ফার্মার্সকে সাবজেক্ট ধরি, সেই ক্ষেত্রে এই ফার্মার্সের ভার্ব কি ছিল? আর। এই যে হওয়া অর্থে ভার্ব, 2 নম্বর কোড। আর মাঝখানে হু ঢুকে গেল, এটা আমাদের ওই যে টিপসের আলোচনার হু। হ্যাঁ, যে নিয়মটা কি? যেসব ডট ডট তারা থাকলে আমরা সাবজেক্টের পরে কি বসাই দিব? হু বসাই দিব। এই হুটাও নিজেও আরেকটা ভার্ব, সাবজেক্ট আর কি। যাই হোক, হু আর পোর, যে সমস্ত কৃষকেরা গরিব। এরপরে তারপর বলছে কি? তারা ঋণের জন্য আবেদন করেছে। তার মানে আবেদন করার ইংলিশ কি? আবেদন করার ইংলিশ কি? আবেদন করেছে, তার মানে আনসার হবে হ্যাভ অ্যাপ্লাইড। এটা হলো একটা ভার্ব গেল, আর ভার্বের কমপ্লিমেন্ট গেল। এরপর দ্বিতীয় ভার্ব হ্যাভ অ্যাপ্লাইড। হ্যাভ হ্যাভ অ্যাপ্লাইড, হ্যাভ অ্যাপ্লাইড। এটা হলো V2, ভার্ব নাম্বার 2 নম্বর ভার্ব, তাই না? এটা 2 নম্বর ভার্ব। আর এটা হলো ভার্ব নাম্বার 1, ভার্ব নাম্বার 1। হ্যাভ অ্যাপ্লাইড ফর লোন, হ্যাভ অ্যাপ্লাইড ফর লোন, হ্যাভ অ্যাপ্লাইড ফর লোন। এইবার দেখেন সেন্টেন্সটা কারা কারা বুঝতে পারছেন আর কারা কারা বুঝেন নাই। এটা হলো এই বাক্যের নাউন বা যেটাকে আমরা সাবজেক্ট ধরেছি। এই বাক্যে 2টা ফাইনাইট ভার্ব পাওয়া গেছে, কিন্তু সাবজেক্টের সংখ্যা যদি কেউ ভাবেন একটা কেন, তাহলে তাদেরকে বলবো আরেকটা সাবজেক্ট হলো এই যেটা হু। আরেকটা বিষয় হলো এরকম সেন্টেন্সে যখন আপনি একবার হু দিবেন, এই হু দ্বারাই 2টা কাজ করবে। যেসব ডট ডট তারা, এই দুটো বিষয়কেই হু দেওয়ার কারণে মিনিং চলে আসবে। এখানে এমন না যে আপনি আবার ফিরে তারা নামক আরেকটাই দিবেন। ক্লিয়ার? সো এখানে এমন না যে তারার জন্য কোনো ইংলিশ দিতে হবে, নো। যেসব ডট ডট তারা এরকম থাকলে একমাত্র হু থেকেই এরকম মিনিং দিবে। এইবার আসি মিনিংয়ে। দ্য ফার্মার্স হু আর পুর, তার মানে যে সমস্ত কৃষকেরা গরিব, হ্যাভ অ্যাপ্লাইড, আবেদন করেছে, ফর লোন, লোনের জন্য। বুঝতে পারছেন কিনা সবাই বলেন? বুঝতে পারলে কমেন্টস, বুঝতে পারলে কমেন্টস। আমি প্রথম দিকে একটু সময় নিব যাতে করে আপনি
পরবর্তীতে নিজেই করতে পারেন, নিজেই করতে পারেন। তার মানে এখানে হচ্ছে এই বাক্যে দুটো জিনিস আছে, দুইটা জিনিস আছে, মানে দুইটা অংশ আছে, দুইটা অংশ আছে, কিন্তু দুইটা অংশের জিনিসগুলো এমনভাবে এলোমেলো করে সাজানো যাতে আপনি কনফিউজ হয়ে যান। এটা কিন্তু সহজ বিষয় না, সহজ না কিন্তু। সো এখানে আমার মনে হয় এই পর্যন্ত বুঝতে পারছেন। এখন বলবেন যে দুইটা সেন্টেন্সে আমরা কেন হু সাবজেক্ট হ্যাভের পাশে বসালাম না? এই যে রিলেটিভ প্রোনাউন নিয়ম অনুযায়ী যে নাউনকে নির্দেশ করবে হুটা সেই নাউনের পাশেই বসবে। এই যে সব বা যারা তারা দ্বারা যে নাউনকে নির্দেশ করবে হুটা তার পাশেই বসবে। তার মানে বোঝা যাচ্ছে ফার্মার্সের ভার্ব হলো আর পর, আবার ফার্মার্সের ভার্ব হলো হ্যাভ অ্যাপ্লাইড, একই কথা। তার মানে আপনি দুইভাবেই কিন্তু চিন্তা করতে পারেন, ঠিক আছে? ওকে, হ্যাঁ, এরকম বাক্যে সাবজেক্টও দুইটা, ভার্বও দুইটা। কিভাবে? এই যে দা ফার্মার্স একটা সাবজেক্ট, আবার ফার্মার্স বলতে যারা হু এটা আরেকটা সাবজেক্ট। এই দুইটা সাবজেক্টের ভার্ব ওয়ান একটা, ভার্ব টু। এবার আপনি যেভাবে মিলান মিলে যাবে। এরপর তার মানে মূলত হচ্ছে আপনার দা ফার্মার্স আর পোর হু হ্যাভ অ্যাপ্লাইড, এইখানে হলো হুটা বসার কথা ছিল, কিন্তু হুটাকে এইখানে না ব্যবহার করে আমরা এখানে নিয়েছি, কারণ হলো রিলেটিভ প্রোনাউন তার অ্যান্টিসিডেন্টের পাশে বসাতে হয়, পূর্বপদের পাশে বসাতে হয়, যাকে নির্দেশ করে তার পাশে বসাতে হয়, এই জন্য হুটাকে এখানে দিলাম। আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে? টেন্স বুঝেছেন, সব বুঝেছেন, মুছে দিলাম। এখন একটা উদাহরণে আমি এত বেশি ফোর্স দিলাম যাতে করে আপনার ব্রেনটা একটু পরিষ্কার হয়ে যায়। নেক্সট, এবার 2 নম্বরটা বলেন। এবার আপনাদের পালা। এটা 32তম বিসিএস আসা একটা কোশ্চেন, 32তম বিসিএস আসা কোশ্চেন। দেখি আপনারা কতটুকু পারছেন। বলছে যেসব গ্রামবাসী নদীর তীরে বাস করে তাহারা নদীতে সব রকমের আবর্জনা ও ময়লা নিক্ষেপ করে। এই সেন্টেন্সটা যে সকল গ্রামবাসী, আবারও দেখেন যে সব বা যে সকলের পরে নাউন উল্লেখ আছে। সো নাউন যদি উল্লেখ থাকে তাহলে ওটা দিয়ে আমাদের সেন্টেন্স স্ট্রাকচারটা শুরু করতে হবে, সেন্টেন্স স্ট্রাকচার ওটা দিয়ে শুরু করতে হবে। এরপরে যেসব ডট ডট তাহারা বা তারা, একই তো কথা, যা তাহারা তাহাই তো তারা। সো এই সেন্টেন্সে আমাদের হুয়ের আগমন ঘটবে। কিভাবে? নাউনের পাশে হুয়ের আগমন ঘটবে, সেম স্টাইল। ক্লিয়ার? তার মানে এইটা হলো আমাদের নাউন, যেটাকে আমরা সাবজেক্ট হিসাবে ধরছি 1 নাম্বার। এই সেন্টেন্সে ভার্ব কি? যে সকল গ্রামবাসী নদী তীরে বাস করে, এটা একটা ভার্ব, তার মানে এটা কোড নাম্বার 2। আর কোথায় বাস করে? উত্তরটা হচ্ছে নদীর তীরে। কোথায় বাস করে? উত্তরটা হচ্ছে নদীর তীরে, উত্তরটা হচ্ছে নদীর তীরে। এটা হলো হয়ার দ্বারা প্রশ্নের উত্তর। হয়ার মানে আনসার হচ্ছে 7। এটা হলো হয়ার দ্বারা প্রশ্নের উত্তর, মানে আনসার হচ্ছে 7। এরপর আসেন, তাহারা নদীতে সব রকমের আবর্জনা ময়লা নিক্ষেপ করে। এই নিক্ষেপ করাটা আরেকটা ফাইনাইট ভার্ব, 2 নাম্বার ফাইনাইট ভার্ব। এরপর আসেন, কি নিক্ষেপ করে? সব রকমের ময়লা ও আবর্জনা, সব নিক্ষেপের ময়লা ও আবর্জনা। এটা হলো কোড নাম্বার কত হবে? কি নিক্ষেপ করে? এটা হলো অবজেক্ট, কোড নাম্বার 4। কোড নাম্বার 4। কোথায় নিক্ষেপ করে? উত্তর হচ্ছে নদীতে নিক্ষেপ করে। নদীতে মানে স্থানবাচক, আবারও প্লেস। তার মানে এটা হলো হয়ার দ্বারা প্রশ্নের উত্তর। এটা কোড নাম্বার 7, কোড নাম্বার 7। যদি কেউ সেন্টেন্সের এই উপাদানগুলোকে বা এলিমেন্টসগুলোকে আন্ডারলাইন করে বের করে নিতে পারে, তবে বুঝতে পারবেন যে আপনার ট্রান্সলেশনের ধারণা কমপ্লিট। মানে আপনি যখন এটাকে বিভক্ত করা শিখবেন, এরপর থেকে আপনি এটাকে খুব সহজেই ট্রান্সলেটও পারবেন। সো এবার আসি, আমরা একটু আগানোর চেষ্টা করি। সো প্রথম পার্টটা হচ্ছে এই তাহারার আগ পর্যন্ত। ক্লিয়ার? সো তাহারার আগ পর্যন্ত আমরা আগে ট্রান্সলেশন করব। সেক্ষেত্রে আমাকে এখানে নিতে হবে গ্রামবাসীর ইংলিশ কি? দ্য ভিলেজার্স। এরপরে আমরা যেসব ডট ডট তারা থাকার কারণে সাবজেক্টের পাশেই হু ব্যবহার করব। এরপর আসি, প্রথম সেন্টেন্সে আমাদের ভার্ব কি আছে? নদীর তীরে বাস করে। বাস করার ইংরেজি কি? লিভ অন। লিভ অন, বাস করে। কোথায় বাস করে? নদীর তীরে। নদীর তীরে, লিভ অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার। অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার, এটার মানে হচ্ছে নদীর তীরে। অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার, নদীর তীরে বাস করে। তার মানে আমরা পেলাম গ্রামবাসী যারা নদীর তীরে বাস করে, অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার। তাহলে এখানে আমরা এই লিভ, এটা হলো কয় নাম্বার কোড? 2 নম্বর। আর অন দ্য ব্যাঙ্ক অফ, এটা কয় নাম্বার? এই যে
সরি, এই যে নদীর তীরে বাস করে 7 নাম্বার কোড। তার মানে আমাদের সিকোয়েন্স ঠিক আছে। এটা হলো 1 নম্বর, এটা 2 নম্বর, 7 নম্বর মিলে গেছে। প্রথম অংশটা আমাদের ক্লিয়ার। প্রথম অংশের 1 নম্বর দিয়েছি, 2 নম্বর দিয়েছি, 7 নম্বর দিয়েছি। ক্লিয়ার? 1 2 7, ঠিক আছে, 1 2 7, 1 2 7। আচ্ছা, একজন প্রশ্ন করছে হুয়ের পরে আর হবে না। আচ্ছা, আগের সেন্টেন্সটা তো অবশ্যই আর হবে। আমরা আগেরটাতে কি ইজ দিয়েছিলাম নাকি? যদি আগের ট্রান্সলেশনে আমি ইজ লিখে থাকি, হুয়ের পরে ভুল করেছি, ওখানে আর হবে। কারণ আমরা কি বলেছিলাম, দ্য ফার্মার্স, তো ফার্মার্স হলে তো আর হবে। আগের সেন্টেন্সটা মনে অনেকে খেয়াল করেন নাই, নুসরাত খেয়াল করেছেন। যেমনটা এখানে আমরা প্লুরাল হিসাবে ইউজ করছি, গেল। এরপর আসি, তাহারা নদীতে সব রকমের আবর্জনা ময়লা ফেলে। এটা গেল এই সেন্টেন্সে একটা ভার্বের অবস্থান। প্রথম অংশ শেষ, আমাকে আরেকটা ভার্ব দিয়ে শুরু করতে হবে। আরেকটা ভার্ব কি? নদীতে সব রকমের ময়লা আবর্জনা নিক্ষেপ করে। তাহলে নিক্ষেপ করার ইংরেজি হচ্ছে থ্রো, THROU। আচ্ছা, থ্রো, নিক্ষেপ করার ইংলিশ কি বলেন? থ্রো। আচ্ছা, না আগেরটা তো আরই দিয়েছিলাম, আরই তো দিয়েছিলাম, বলেন। এরপর তাহলে নিক্ষেপ করার ইংলিশ হচ্ছে থ্রো, THROW, থ্রো। নিক্ষেপ করে, কি নিক্ষেপ করে? অল সর্টস অফ, সকল ধরনের ময়লা আবর্জনা, ওয়েস্ট অ্যান্ড আবর্জনা, ময়লা এবং আবর্জনা। কি লিখছেন? ওয়েস্ট অ্যান্ড ডাস্ট। হ্যাঁ, সকল ধরনের ময়লা এবং আবর্জনা। আবর্জনার ইংলিশ আমরা বলতে পারি গার্বেজ। গার্বেজ মানে আবর্জনা। এখন এটা যেটা লিখলাম, থ্রো হচ্ছে ফাইনাইট ভার্ব, আর কি নিক্ষেপ করে এটা হলো অবজেক্ট, মানে কোড নাম্বার 4। কোড নাম্বার 4 ফাইনাইট ভার্ব, কোড নাম্বার 2। আচ্ছা, তারপরে হলো আমাদের 4 নম্বরের কাজ শেষ, 2 নম্বরের কাজ শেষ, বাকি আছে 7 নম্বর, নদীতে ফেলে। তাহলে আমাকে লিখতে হবে গার্বেজ ইন দ্য রিভার, ইন দ্য রিভার। দেখেন হয়ে গেছে। সাইয়েদ আলিমা বলেছেন এক্সাম হয় না কেন? আর হলো না কেন স্যার? আমিনুল, কোন সেন্টেন্সে আর হবে? এই সেন্টেন্সে হ অর্থে ভার্ব নাই, তার আয়, এজন্য আর হয়নি। ওকে, তাহলে এটা বুঝতে পারছেন কিনা দ্রুত দেখেন। 2 নাম্বার উদাহরণটা বোঝা গেছে? তুষার খান, এখন ইজি লাগে, ফাইন। শুধুমাত্র কোডিংগুলো ভাঙতে পারলেই আপনার ইজি লাগবে, আর কোনো বিষয় না। কোডিং ভাঙতে পারাটাই হচ্ছে আসল ব্যাপার। মুছে দিলাম। এরপর তার মানে হচ্ছে নাউনের সাথে হু ব্যবহার করে আমরা ট্রান্সলেশন করব যখন আমাদের যে সব ডট ডট তারা দিয়ে বাংলায় সেন্টেন্স থাকবে। এরপর নেক্সট 3 নাম্বার সেন্টেন্সটা বলেন। 3 নাম্বার, যারা অলস তারা জীবনে পিছনে পড়ে থাকে। যারা অলস তারা জীবনে পিছনে পড়ে থাকে। এইবার বলেন, যারা অলস তারা পিছনে পড়ে থাকে। যারা অলস তারা সারা জীবন পিছনে পড়ে থাকে। খুব ভালো করে বুঝতে হবে। এই সেন্টেন্সে যারা ডট ডট তারা আছে, কি আছে বলেন? যারা ডট ডট তারা। এই সেন্টেন্সে যারা ডট ডট তারা আছে, যারা ডট ডট তারা। তো এখন আমাদের যে স্ট্রাকচার ছিল যারা ডট ডট তারা, কিন্তু মাঝখানে কোনো নাউন নাই। তাই আমাদের নিয়ম ছিল যদি নাউন থাকতো তাহলে একরকম, আর নাউন না থাকলে আমরা এখন ব্যবহার করব যারা তারা বোঝাতে দোজ ইউজ করতে পারবো। তাহলে এখন আমাদের স্ট্রাকচারটা হলো দোজ দিয়ে, দোজ প্লাস হু প্লাস একটা ভার্ব ডট ডট আরেকটা ভার্ব, দুইটা ভার্ব, আরেকটা ভার্ব, দুইটা ভার্ব। ঠিক আছে, এখন দেখেন এই স্ট্রাকচারে মানে যারা ডট ডট তারা, যখন মাঝখানে কোনো নাউন নাই। সো এখানে অলস তো আর কোনো নাউন না, সাবধান। অলসটা একটা অ্যাডজেটিভ। অলস কি বলেন? অলস একটা অ্যাডজেটিভ ওয়ার্ড। অলস একটা অ্যাডজেটিভ ওয়ার্ড, আর অ্যাডজেটিভ হিসাবে এটা একটা কমপ্লিমেন্ট, মানে হলো কর্তার অবস্থা বোঝাচ্ছে। যারা অলস, এই যারা বলতে হচ্ছে দোজকে বোঝানো হচ্ছে। সো যারা বোঝাতে আমরা একটা সাবজেক্ট নিয়ে আসছি, সেটা হলো দোজ, আর হু দ্বারা তখন তারাকে মিনিং করার জন্য একসাথে ব্যবহার করা হয়েছে। সো আমরা এখন লিখি স্ট্রাকচারটা।
ও তার আগে আসি, এখানে দুইটা অংশ থাকবে, তো খেয়াল করেন সেন্টেন্সে তো দুইটা ফাইনাইট ভার্ব রেডি করতে হবে। এই ধরনের সেন্টেন্সে যখনই আপনি একটা কনজাংশন হু আনছেন, নিঃসন্দেহে মাথায় রাখতে হবে যে এই সেন্টেন্সে দুইটা ফাইনাইট ভার্ব আছে, দুইটা ফাইনাইট ভার্ব আছে। এখন আসেন, যারা অলস, তার মানে মাঝখানে একটা হয় নামক ভার্ব আছে। কি নামক? হয়। তার মানে যারা হয় অলস, এইটা হলো হয় নামক ভার্ব, যেটা ফাইনাইট ভার্ব টু গেল। মানে কোড নাম্বার 2 কথা বলতেছি, ফাইনাইট ভার্ব কোড 2। এরপর আসেন, সারা জীবন পিছনে পড়ে থাকে। সারা জীবন আর হলো পিছনে পড়ে থাকা। সো পিছনে পড়ে থাকা এটা হলো ফাইনাইট ভার্ব, মানে আরেকটা ফাইনাইট ভার্ব। আর কোথায় পড়ে থাকে? পিছনে পড়ে থাকে, এটাই ফাইনাইট ভার্ব। আর কখন? সারা জীবন, এটা হলো আপনার টাইম। এই যে ক্রিয়াকে প্রশ্ন করেন হোয়ার দ্বারা, সরি হোয়েন দ্বারা, হোয়েন দ্বারা মানে এটা হলো টাইম। কোড নাম্বার 8, এটা হলো টাইম, কোড নাম্বার 8। এরপর আসেন, এখানে এবার আসি আমরা, দোজ হু আর লেজি বিহাইন্ড ফর এভার, না কি লিখছেন? তাহলে আমরা এটাকে সাজাই এখন। হ্যাঁ, সাজালে কি দাঁড়াবে? দোজ হু, এই যে যারা হয় অলস, তাহলে হওয়া অর্থে আমরা 2 নম্বর ভার্ব কি দিব এখানে? আর এই যে দোজ যেহেতু পূর্বপদ আছে, হু এর পূর্বপদ যে, সেই অনুযায়ী ভার্ব বসে। দোজ হু আর অলস, অলসের ইংরেজি কি? আইডল অথবা লেজি দিতে পারেন। দোজ হু আর আইডল অর লেজি। তারপরে এখানে আরেকটা ভার্ব বসবে, পিছনে পড়ে থাকে, তার মানে হচ্ছে ল্যাগ বিহাইন্ড, ল্যাগ বিহাইন্ড, পিছনে পড়ে থাকে। সারা জীবন পিছনে পড়ে থাকে, তার মানে হচ্ছে ল্যাগ বিহাইন্ড ফর এভার, ফর এভার। ল্যাগ বিহাইন্ড না বিহাইন্ড, ল্যাগ বিহাইন্ড, সারা জীবন পিছনে পড়ে থাকে। আর একজন বলছেন দোজ হু আর লেজি অলওয়েজ ল্যাগ বিহাইন্ড, তুষার খান। ল্যাগ বিহাইন্ড ফর এভার, সারা জীবন পিছনে পড়ে থাকে। অলওয়েজও দিলে হবে, সর্বদা পিছনে পড়ে থাকে, তাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখন দেখেন এই সেন্টেন্সটা মিলল কি না। এই একটা ফাইনাইট ভার্ব, মানে এইটা স্ট্রাকচারের, এই একটা ফাইনাইট ভার্ব, দুইটা ফাইনাইট ভার্ব, এই হলো স্ট্রাকচারের দুইটা জিনিস। ক্লিয়ার? আর এই যে ডট ডটের ব্যাপারটা, ডট ডট হলো এই যে এখানে মাঝখানে অ্যাডজেক্টিভ ছিল, আবার এখানে ডট ডট মানে এই যে এখানে আরেকটা ছিল অ্যাডভার্ব, এরকম। ঠিক আছে? আর এই দোষ তো সামনেই আছে, আর এই হু হলো স্ট্রাকচারের হু। এখন এসব স্ট্রাকচার যাদের মনে থাকবে না, তাদের জন্য বলবো যে তারা এখানে মনে রাখার ওরকম কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হলো সেন্টেন্সটা যখনই লিঙ্ক আপ করে সাজানো, যারা ডট ডট তারা লিঙ্ক আপ করে সাজানো, তখন আপনাকে যারা ডট ডট তারা আলাদা ইংলিশ পাচ্ছে না। সেক্ষেত্রে আপনার একই সাবজেক্টকে দুইবার না লিখে হুয়ের ব্যবহার করা হয়। এটাকে আমি আরেকটু বুঝাবো আপনাদেরকে। দেখেন, আমার বোঝাতে ভালো লাগে, এই জন্য বুঝাই। দেখেন, আমি যদি আবার বুঝাই যে দোজ আর আইডল, আমি যদি এই সেন্টেন্সটা কিভাবে এরকম হলো সেটা বলি, সেটা হলো দোজ আর আইডল, যারা অলস, দোজ আর আইডল, যারা অলস, কমাতে দিলাম, দে ল্যাগ বিহাইন্ড ফর এভার। সেন্টেন্সটা কিন্তু মূলত এইটা, দোজ আর আইডল, যারা অলস, দে ল্যাগ বিহাইন্ড ফর এভার। সেন্টেন্সটা কিন্তু মূলত এইটা, এটা হলো মূল সেন্টেন্স। কিন্তু যখনই এভাবে লিঙ্ক আপ করা আছে, তখন আপনি এই ধরনের সেন্টেন্সকে এই দুইবার সাবজেক্ট উল্লেখ না করে দ্বিতীয় সাবজেক্টটাকে ক্রস করে দিয়ে এইখানটাতে হু বসিয়েছেন, আর কিছুই করেন নাই। এই দোজের সাথে হু বসাইছেন, কারণ যে দোজ সেই হচ্ছে দে, ঠিক কিনা? যে দোজ সেই হচ্ছে দে। এই কাজটা যার শুধু এখানকার দেকে তুলে দিয়ে এখানে দোজের সাথে হু ব্যবহার করে বাক্যের অর্থের সাথে যারা ডট ডট তারা ব্যবহারের একটা লিঙ্ক আপ করা হয়েছে। তো সেন্টেন্সের বিষয়টা এবার বুঝছেন কিনা? মূলত সেন্টেন্সটা কিভাবে ছিল, ঘুরে কি স্ট্রাকচার দাঁড়ালো, এই আর কি। সো আমি সময় দিচ্ছি 10 সেকেন্ড, একটু বুঝে নেন সেন্টেন্সটা কি করলাম। সেন্টেন্সটা একটু বুঝে নেন। তার মানে আপনি এই ধরনের সেন্টেন্সগুলোকে যখন একই সাবজেক্ট দেওয়া থাকে, তখন সেগুলোকে আবার লিঙ্ক আপ করার জন্য দ্বিতীয় সাবজেক্টটাকে উঠিয়ে প্রথম সাবজেক্টের পাশে হু বসানো, এতটুকুই কাজ। ওকে, বুঝতে পারছেন? নেক্সট 4 নাম্বারটা, এবার আপনাদের পালা। 4 নাম্বার, এ কারণে যারা বিজ্ঞান ও প্রযুক্তিতে পড়াশোনা করছে
তারা আধুনিক সুযোগ সুবিধার জন্য দেশের বাইরে যাচ্ছে। খুব ভালো একটা সেন্টেন্স। সোনালী ব্যাংকে আসা প্রশ্ন, বলেন। এ কারণে যারা বিজ্ঞান ও প্রযুক্তিতে পড়াশোনা করছে তারা অধিক সুযোগ সুবিধার জন্য দেশের বাইরে যাচ্ছে। আপনারা চেষ্টা করেন। এখানেও কিন্তু যারা তারা নিয়ম আছে। সো যারা ডট ডট তারা থাকলে আমরা সেই সেন্টেন্সগুলোতে কিভাবে ব্যবহার করতে পারি? যারা ডট ডট তারা, সেম নিয়ম, দোজ দিয়ে কাজটাকে করে ফেলতে হবে। এখন এইটাকে আমরা এ কারণে, এইটুকু একটা আলাদা জিনিস, এটাকে আমরা সেন্টেন্সের শুরুতে বসাই দিব। এই ধরনের উটকা জিনিস যদি থাকে আমরা চাইলে আলাদা বসাতে পারি, না চাইলে কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনি যদি বলেন এ কারণে, তাহলে এটা এখানকার কোন উপাদান খুঁজে পাবেন কিনা? কারণে বোঝাতে যে জিনিসটা, সেটা হলো এই যে ফর দিস রিজন, মানে হলো ক্রিয়াকে হোয়াই দ্বারা প্রশ্ন করলে পাবো, সেটা হলো অ্যাডভার্ব অফ রিজন, মানে কোড নাম্বার 9। এটা যারা কোড বুঝেন না তারা কষ্ট করে বের করবেন, আর যারা ইতিমধ্যে বুঝে গেছেন তাদের জন্য সহজ। যারা ডট ডট তারা, এটা তো আমাদের কোডের জন্য যারা ডট ডট তারা। সো এই যারার অর্থেই আমরা যাকে আনছি সাবজেক্ট, সে হলো দোজ। যাকে সাবজেক্ট আনবো সেকে বলেন দোজ, মানে দোজ হচ্ছে কোড নাম্বার 1, যেটা সাবজেক্ট গেল। যারা বিজ্ঞান ও প্রযুক্তিতে পড়াশোনা, বিজ্ঞান ও প্রযুক্তিতে, এই বাক্যের ফাইনাইট ভার্ব কি? পড়াশোনা করছে। এটা একটা ফাইনাইট ভার্ব, এটা একটা ফাইনাইট ভার্ব। পড়াশোনা করছে, এটা কি বলেন? এটা একটা ফাইনাইট ভার্ব, এটা হলো একটা ফাইনাইট ভার্ব, পড়াশোনা করছে। আর এরপরে বলেন কিসে বা কোথায়, কিসে বা কোথায় পড়াশোনা করছে? বিজ্ঞান ও প্রযুক্তিতে। তাহলে আপনি হলে এটাকে 7 নম্বরে দিতে পারেন, মানে এটা হলো অ্যাডভার্ব অফ প্লেস, এটাকে 7 নম্বর কোড হিসাবে বলতে পারেন। 7 এক অংশের বিশ্লেষণ শেষ। আপনি প্রথমে এই অংশটা আমরা সাজাই, দেখেন। তাহলে এই অংশটা আমাকে সাজাতে হবে কি দিয়ে? দোজ, যারা, ফাইনাইট ভার্ব দিতে হবে। এটা গেল সাবজেক্ট, কোড নাম্বার 1। ফাইনাইট ভার্ব দিতে হবে আর স্টার্টিং, আর স্টার্টিং। ফাইনাইট ভার্ব যখনই তখনই তার টেন্স নির্ধারণ করতে হবে। এখানে বলছে পড়াশোনা করছে, তার মানে কন্টিনিউয়াস টেন্স। আর স্টার্টিং, পড়াশোনা করছে কিসের উপরে? আর স্টার্টিং, বিজ্ঞান ও প্রযুক্তিতে। আর স্টার্টিং অন দিতে পারেন, ইন দিতে পারেন, দুইটা দিলে হবে, সমস্যা নাই। আর স্টার্টিং এর পরে কি হবে? আর স্টার্টিং অন দিতে পারেন, ইন দিতে পারেন। সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বিজ্ঞান ও প্রযুক্তি, মানে হলো সায়েন্স অ্যান্ড টেকনোলজি, পুরোটাই লিখে দিই। সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি। প্রথম পার্টের সব গেল কিনা? আর এখানে অতিরিক্ত থাকলো 9 নম্বর, ফর দিস রিজন, ফর দিস রিজন, ফর দিস রিজন। এখন এই ফর দিস রিজনটাকে আমরা এখানে ইউজ করব না, আমরা ইউজ করব এখানে, এই বাক্যের শুরুতে ইউজ করব। শুরুতে ইউজ করলে আপনার জন্য একটু সহজ হবে। আমরা যখন কোনো সেন্টেন্সে এরকম অতিরিক্ত পার্ট হিসাবে এই অ্যাডভার্ব অফ টাইম এবং রিজন পাবো, সো অ্যাডভার্ব অফ টাইম এবং রিজনকে আমরা চাইলে সেন্টেন্সের শুরুতে সাজাতে পারি। এটা আজকে নতুন আরেকটা কথা মাথায় দিলাম। এই অ্যাডভার্ব অফ টাইম এবং রিজনকে চাইলে আপনি সেন্টেন্সের শুরুতেও ব্যবহার করতে পারবেন, কোনো প্রবলেম নাই। তাহলে আমরা সহজ করার জন্য সামনে নিয়ে গেল। এরপর আসি দ্বিতীয় অংশ। প্রথম অংশ আমাদের করা শেষ, তাই না? এইটা হলো 7 নম্বর কোড ছিল প্রথম অংশের, এটা হলো 2 নম্বর কোড। ক্লিয়ার? তাহলে আমাদের এটা হলো 1, এটা হলো 2, এটা হলো 7। ক্লিয়ার? আর 9 নম্বর শুরুতে দিছি। এরপরে তারা অধিক সুযোগ সুবিধার জন্য দেশের বাইরে যাচ্ছে। তো দেশের বাইরে যাচ্ছে, এরপরে আবার নতুন ভার্ব। সো দেশের বাইরে যাওয়ার ইংলিশ কি? এখন আবার দে আর গোয়িং টু অ্যাব্রোড, দে আর গোয়িং টু অ্যাব্রোড, মানে তারা দেশের বাইরে যাচ্ছে। দে আর গোয়িং টু অ্যাব্রোড, দে আর গোয়িং টু অ্যাব্রোড, তারা দেশের বাইরে যাচ্ছে। এখন আসেন, এই যে দেশের বাইরে যাওয়া, এটা আরেকটা ফাইনাইট ভার্ব। দেশের বাইরে যাওয়া, এটা আরেকটা ফাইনাইট ভার্ব আমরা লিখে নিয়েছি, দে আর গোয়িং টু অ্যাব্রোড।
তারপর লিখলাম অধিক সুযোগ সুবিধার জন্য, এইটা হলো অ্যাডভার্ব অফ রিজন, অধিক সুযোগ সুবিধার জন্য, ফর মোর অপরচুনিটি, ফর মোর অপরচুনিটি মানে অধিক সুযোগ সুবিধার জন্য, মোর অপরচুনিটিস, ফর মোর অপরচুনিটিস। ঠিক আছে, এখন মূলত সেন্টেন্স ছিল দুইটা। সো আমরা বাংলার লিঙ্ক আপ কমপ্লিট করার জন্য, এখন কি করতে পারি বলেন? এখন শুধুমাত্র এই দে কথাটাকে তুলে দিয়ে আমরা যেহেতু যেই দে সেই দোজ, সেন্টেন্স দুটোকে লিঙ্ক করার জন্য এই দোজের পাশে নিয়ে আসবো হু, দোজের পাশে কি আনবো? হু, যেটা আমাদের স্ট্রাকচারে ছিল। আর কিচ্ছু ঘটে নাই, এতটুকুই চেঞ্জ ঘটলে আপনার বাংলার সাথে সেন্টেন্সটা মিলে গেল। যারা সেন্টেন্সটা ভেঙে বুঝতেন না তাদেরকে এই দে দিয়ে আলাদা করে বোঝানোর চেষ্টা করলাম। তার মানে এই দেটাই হচ্ছে হু, তার মানে এখানে এই যে দোজ একটা সাবজেক্ট, আবার হু একটা সাবজেক্ট, কারণ হুটা মূলত এই দের পরিবর্তিত এখানে গেছে। তার মানে দোজও একটা সাবজেক্ট, হু একটা সাবজেক্ট। আর ফাইনাইট ভার্ব দুইটা আছে, কে কে? এটি হলো কোড নাম্বার 1 আর এই যে একটা কোড নাম্বার 2, এই যে একটা কোড নাম্বার 2। তার মানে দুইটা সাবজেক্ট আছে, দুইটা ফাইনাইট ভার্ব আছে। আর বেক্সটা এখানে 7 নম্বর, আর এখানে হলো রিজন কারণ বোঝাতে 9 নম্বর কোড। এই তো এখন বুঝছেন কিনা যে আমি কেন এই পাশে নিলাম? পাংচুয়েশনগুলো সাথে সাথে একটু বলিয়েন। ওকে, সমস্যা নাই। পাংচুয়েশন আপনি এইভাবে যখন আপনি দেটাকে তুলে দিয়ে হু দিচ্ছেন তখন ওই পাশে কমা দিবেন, কোনো সমস্যা নেই। তো সেন্টেন্সটা বোঝা হলে আমি এখন মুছে দিব। গোলাম রাব্বি বলছেন আউট অফ কান্ট্রি লেখা যাবে? আউট অফ কান্ট্রি দেশের বাইরে, ইজ গোয়িং আউট অফ কান্ট্রি দেশের বাইরে বলা যাবে, কিন্তু পারফেক্ট বলে একটা কথা আছে, সেই জন্য আমার কাছে মনে হচ্ছে আর গোয়িং টু অ্যাব্রোড এটাই বেশি পারফেক্ট মনে হচ্ছে আমার কাছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের 4টা উদাহরণ শেষ। যারা ডট ডট তারা 2টা উদাহরণ দিয়েছি, আশা করি আপনাদের ব্রেন ক্লিয়ার। দেখেন এগুলো কিন্তু সব কোনোটাই আমার বানানো উদাহরণ না, যেমন সোশ্যাল ইসলামী ব্যাংক, তারপর বিসিএস এর কোশ্চেন। সো এইসব ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া চলবে না। হ্যাঁ, কমা দিব নাকি সেমিকোলন দিব, ওখানে আপনারা কমা ব্যবহার করেন, কমা ব্যবহার করলে হবে। তবে কোনো কোনো সেন্টেন্সে কমা টমা কিছুই লাগে না। সাদ্দাম গোয়িং অ্যাব্রোড, হ্যাঁ গোয়িং এর পরে যদি আপনি টু না দেন তাও হবে, টু না দেওয়াই উত্তম, সমস্যা নাই, টু নাও দিতে পারেন। নেক্সট, টু হবে না, সাদ্দাম হোসেন রাইট, টু দেওয়ার দরকার নাই। এরপর আসেন 5 নাম্বার, যেই এখানে আসে সেই কষ্ট পায়। এবার আমাদের টিপস 1-এর আরেকটা বিষয় ছিল, 3টা পার্ট ছিল, 3টা পার্টের শেষ কোশ্চেন এটা। যেই এখানে আসে সেই কষ্ট পায়। দেখেন যেই ডট ডট সেই, যেই ডট ডট সেই, তো সেন্টেন্সে যেই ডট ডট সেই থাকলে আমরা কিভাবে ট্রান্সলেশন করব? যেই ডট ডট সেই থাকলে আমরা বলছিলাম যে ওই সেন্টেন্সটা সরাসরি আমরা কি দিয়ে শুরু করব? মনে আসছে বলেন তো? যেই ডট ডট সেই থাকলে কি হবে? হু এভার দিয়ে শুরু করব, হু এভার, হু এভার, হু এভার। এখন আসেন যেই এখানে আসে সেই কষ্ট পায়, তো সেন্টেন্সে যখনই হু এভার ইউজ করেছি তখনই এই সেন্টেন্সে হু এভার নিজেই দুটো সাবজেক্টের কাজ করবে, সাবজেক্ট 1 সাবজেক্ট 2 এর কাজ করবে। এখন এই সেন্টেন্সে আমাকে 2টা ভার্ব ইউজ করতে হবে। একটা হলো এখানে আসে, তাহলে আসার ভার্ব কি হবে? হু এভার কামস হিয়ার, এখানে আসে। আরেকটা হলো কষ্ট পায়, তাহলে কষ্ট পায় মানে হলো সেই কষ্ট পায়। কষ্ট পাওয়ার ইংরেজি কি? গেটস, পায় কি? কষ্টর ইংরেজি কি? কষ্ট মানে আঘাত, মানে সাফার, কোনো কিছুতে ভুগে। এখন সেই ক্ষেত্রে কষ্ট পাওয়ার ইংরেজি সরাসরি গেটস না দিয়ে আমরা দিতে পারি এরকম সাফার্স, সাফার্স দিলে ডাইরেক্ট হবে সাফার্স। তার মানে 2টা ভার্ব, একটা কামস আর একটা সাফার্স। আরেকজন দিচ্ছেন গেটস, দিতে পারেন গেটস পেইন, এটাও বলা যায়, অথবা গেটস সরো, গেট হার্ট, এটাও দেওয়া যাবে।
সুন্দর, আপনাদের ভিতর থেকে সুন্দর সুন্দর শব্দ বের হয়ে আসে। এখানে অনেক গুণীজন আছেন যাদের কাছ থেকেও শেখার আছে। আপনারা ভেবেন না যে ট্রান্সলেশন এখানে সব দুর্বল পার্টি। ট্রান্সলেশনে কিন্তু এখানে অনেক ভালো ভালো লার্নাররা আছেন যারা আমার চেয়ে অনেক ভালো জানেন। এখানে আমার সাথে যুক্ত হওয়ার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে আমি কিছু স্ট্রাকচার দেবো বা একটা সিকোয়েন্স ফলো করবো এই জন্য। সো এই জন্য আপনাদের আনসার করাটা আমি প্রত্যাশা করি। হোয়েন এভার কামস হিয়ার সাফার, আমিনুল হোয়েন এভার না হু এভার হবে। হ্যাঁ, এখানে তো বলে নাই যখনই আসবে, এখানে বলছে যেই এখানে আসে সেই কষ্ট পায়, যে সে বোঝাতে হু এভার, যে সে বোঝাতে হু এভার। সো এই ছিল আপনাদের সাথে 5টা প্রশ্ন, যে 5টা প্রশ্ন আমরা এই টিপসের আন্ডারে আলোচনা করেছি, টিপস 1। সো টিপস 1-এর বিষয়গুলো বুঝলেন কিনা? 1 মিনিট টাইম নিলাম, আপনারা একটু ভালো করে জিনিসগুলো আরেকবার মাথার মধ্যে এন্ট্রি করেন। ওকে, তাহলে আমাদের টিপস 1 কমপ্লিট।